সৌদি কাতারের মধ্যস্থতায় হামলা বন্ধে রাজি আফগানিস্তান। সংঘাতের পর প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। 200-র বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি। অস্ত্রবিরতি চুক্তির পর গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধে আজ মিশরে শান্তি সম্মেলন। যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। উপত্যকায় হামাস ও স্থানীয় গোষ্ঠীর সংঘর্ষ। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার আক্রমণ সক্ষমতা চায় কিয়েভ। জেলেনস্কি ট্রাম্প ফোন আলাপ। এবং একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা। এবার সাউথ ক্যারোলাইনার রেস্তোরাঁয় অস্ত্রধারীর গুলিতে নিহত 4, আহত অন্তত 20। হামলাকারীকে ধরতে অভিযানে পুলিশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানে হামলা বন্ধে রাজি আফগানিস্তান। তীব্র সংঘাতের পর আফগানিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এদিকে সংঘাতে 200-র বেশি তালেবান যোদ্ধা হত্যার দাবি করেছে পাকিস্তান, আর নিজেদের 23 সেনার প্রাণহানির কথাও স্বীকার করেছে ইসলামাবাদ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তের একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। এমন সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব, ইরান ও কাতার। দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হলে স্থানীয় সময় রোববার অস্থায়ীভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত যুদ্ধ স্থগিতে রাজি তারা। এদিকে আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো অঞ্চলে এখন কোনো ধরনের হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগান জনগণ নিজেদের ভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অবিচল থাকবে। কিছু এলাকায় এখনও লড়াই চলছে বলেও জানান তিনি। পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানান, নিরাপত্তা ঝুঁকিতে রোববার আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খানের মতো অন্তত 3টি ছোট সীমান্ত পথও বন্ধ করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় 2 দিন আগে ঘটে যাওয়া বিস্ফোরণের পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে শনিবার রাতের আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হন। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের পক্ষ থেকে 23 সেনা নিহত হন। তবে তারা দাবি করে, পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ হিসেবে আখ্যা দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা, আছে সীমান্ত রাজনীতির জটিল ইতিহাস। তেহরাকি তালেবান পাকিস্তান বা টিটিপি ইস্যু থেকে শুরু করে দুরান্ট লাইন, দুই দেশের দ্বন্দ্ব বারবার রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শনিবার রাতের ভয়াবহ সংঘর্ষ শুধু সীমান্তের হঠাৎ উত্তেজনা নয়, এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবিশ্বাস ও রক্তক্ষয়ী ইতিহাস। দুই দেশের সীমান্তে এমন গোলাগুলির ঘটনা নতুন নয়। বহুদিন ধরেই ক্ষোভ, সীমান্ত বিতর্ক ও সন্ত্রাসবাদের দায়-দায়িত্ব নিয়ে টানাপোড়েন চলছে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে। সাম্প্রতিক সংঘর্ষ সেই দীর্ঘ অমীমাংসিত বিরোধেরই নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের অভিযোগ, আফগান মাটিকে ব্যবহার করছে টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানের যোদ্ধারা। তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে আবার আফগানিস্তানে ফিরে যাচ্ছে। তালেবান প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও পাকিস্তানের দাবি কাবুল টিটিপিকে প্রশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান প্রশাসনের অভিযোগ, পাকিস্তান প্রায় সীমান্ত অতিক্রম করে বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন। এই বছরে আফগান সীমান্তে এমন 2টি অভিযানের অভিযোগ তুলেছিল কাবুল। সম্প্রতি পাকিস্তানি ড্রোন হামলার ঘটনাও তাদের ক্ষোভ আরও বাড়িয়েছে। সীমান্তের আরেক বড় ইস্যু হচ্ছে দুরান্ট লাইন। ব্রিটিশ আমলে টানা এই সীমান্ত রেখাকে এখনও পুরোপুরি স্বীকৃতি দেয়নি আফগানিস্তান। এই সীমান্তে বেড়া, নজরদারি পোস্ট ও টহল কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যে প্রায় সংঘাতের সৃষ্টি হয়। মাঝে মাঝে গুলি বিনিময়ের রূপ নেয় বড় আকারের সামরিক সংঘর্ষে। তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর এই সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে।
এছাড়া পাকিস্তানে আশ্রয়রত আফগান শরণার্থী প্রত্যাবাসন ও জঙ্গি দমনে ব্যর্থতার দায় একে অন্যের ওপর চাপানোতে দুই দেশের সম্পর্কে দূরত্ব আরও বাড়িয়েছে। তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের বিশ্বাসের ঘাটতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। আর এই রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সংকটই এখন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এখনও অব্যাহত আছে গাজা সিটিতে ফেরা মানুষের ঢল। এর মধ্যেই হামাস ও স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে বাসস্থানে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে চিরচেনা সেই গাজা সিটি আগের মতো নেই। ইসরায়েলি হামলায় কিছুই অবশিষ্ট নেই উপত্যকাটিতে। বিশ্ব খাদ্য সংস্থা এবং জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী গাজা শহরের প্রায় ৮৩% ভবন ধ্বংস হয়েছে। সমগ্র অঞ্চলের ৭৮% ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ পরিবেশ সংস্থার হিসেবে গাজা পুনর্গঠনের জন্য ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ সরাতে হবে, যা ২৫টি আইফেল টাওয়ারের সমান। তবে স্থানীয়দের জন্য এখন মূল চাহিদা হলো নিরাপদ আশ্রয় এবং মৌলিক জীবনধারণ সামগ্রী। হাসপাতালগুলোতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। এদিকে গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা প্রকাশ করে আসা সাংবাদিক সালেহ আল জাফারাউই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এর আগে বহুবার তিনি ইসরায়েল থেকে নানা হুমকির শিকার হয়েছেন বলেও জানা যায়। এদিকে আজ মিশরের শার্ম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট সহ ২০টি দেশের শীর্ষ নেতারা। অন্যদিকে জিম্মিদের ফেরত দেওয়ার উদ্যোগকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে সুষম বণ্টন সম্ভব হচ্ছে না। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ত্রাণ কেন্দ্রে পৌঁছানোর আগেই ঝাঁপিয়ে পড়ছেন ট্রাকের ওপর। এ অবস্থায় ত্রাণ পাঠানোর আগেই যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি বাসিন্দাদের। এছাড়াও শিশু মৃত্যু এড়াতে গাজায় ত্রাণ কার্যক্রম পুরোদমে চালু করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ক্ষুধা, কান্না আর যুদ্ধ বন্ধের অপেক্ষায় কেটে গেছে গাজাবাসীর জীবনের ২টি বছর। মাইলের পর মাইল হেঁটেও দুবেলার খাবার জোটাতে পারেননি লাখো মানুষ। এবার সে দুর্বিষহ অপেক্ষার অবসান হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। তবে এবার দেখা গেছে অন্য বিপত্তি। ত্রাণ ঢুকতে না ঢুকতেই ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে ক্ষুধার্ত বাসিন্দারা। একটাই লক্ষ্য, পরিবারের মুখে দুবেলা খাবার জোটানো। এতে ত্রাণের সুষম বণ্টন থেকে বঞ্চিত হচ্ছেন অনেক ফিলিস্তিনি। ঘর ফেরত ফিলিস্তিনিদের অভিযোগ, পরিস্থিতির সাপেক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি সংশ্লিষ্টরা। এতেই এমন বিপত্তি দেখা যাচ্ছে। এই অবস্থায় ত্রাণ পৌঁছানোর আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে ত্রাণ বণ্টনেরও দাবি জানানো হয়। UNRWA বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ করা সম্ভব হলে সবারই উপকার হতো, সবাই সবার প্রাপ্য পেত। কিন্তু এই অবস্থায় সবকিছু এলোমেলো হয়ে আছে। পরিস্থিতি খুবই খারাপ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজায় অন্তত ৫০,০০০ শিশু মারাত্মক পর্যায়ের পুষ্টিহীনতায় ভুগছে। জরুরি ভিত্তিতে তাদের কাছে খাবার ও চিকিৎসা পৌঁছানো প্রয়োজন বলে জানায় তারা। এছাড়াও গাজার শিশুদের জন্য প্রায় ১০ লাখ কম্বল ত্রাণ দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। এ সপ্তাহ থেকেই উল্লেখযোগ্য হারে ত্রাণের পরিমাণ বাড়ানো হবে বলে জানায় ইউনিসেফের মুখপাত্র টেস ইনগাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় গণহত্যার নিন্দা জানালেও গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে গেছে সৌদি আরব, কাতার সহ ৬টি আরব দেশ। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী গাজায় গণহত্যা চলাকালীন এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব দেশের নেতারা। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধ বন্ধে ছিল একেবারেই নীরব দর্শকের মতোই। গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে দেশগুলো, যার প্রমাণ এসেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে আসা মার্কিন গোপন নথি অনুযায়ী সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার এই 6টি আরব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক কাঠামো গড়ে তুলেছে। নথিতে বলা হয় 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নেতৃত্বে এই জোট গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবিলা। তবে বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরুদ্ধে যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়। মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেওয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবিলা, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয়। আর গাজায় বোমাবর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া, গোপন বৈঠক ও তথ্য আদান প্রদান চালিয়ে গেছে। 2024 সালের মধ্যে এই 6 আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী। সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় দোহায় নিহত হন একাধিক হামাস নেতা। আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। বিশ্লেষকদের মতে আরব নেতারা একদিকে ইসরায়েলকে ভয় পায়, অন্যদিকে তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা রয়েছে। এই দ্বৈত অবস্থানের কারণে গাজাবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লিবিয়ার সাগর তীর থেকে গত 2 দিনে 61 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে উপকূলবর্তী মেল্লিতা এলাকা থেকে 3 জন এবং জোয়ারা থেকে 12 জনের মরদেহ উদ্ধার করা হয়। এর পরের দিন আরও কয়েকটি অঞ্চলের সাগর তীর থেকে উদ্ধার করা হয় আরও 46 জনের মরদেহ। সেপ্টেম্বরের মাঝামাঝি লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে 75 জন অভিবাসন প্রত্যাশী নিয়ে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিন চালিত নৌযান। সাগরপথে কিছু দূর যাওয়ার পর নৌযানটিতে আগুন ধরে গেলে পরে আর নৌযানটির কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই নৌকারই যাত্রী ছিল তারা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মাদাগাস্কারের সরকার বিরোধী আন্দোলনে জিনজির পাশে সামরিক বাহিনীর একাংশ। নতুন সেনাপ্রধান নিয়োগ, অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে, অভিযোগ প্রেসিডেন্টের। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কের শপিং সেন্টারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর দাবি, বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিন ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ সেনারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের আলোচনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। স্থানীয় সময় শনিবার রাতে রুশ নিয়ন্ত্রিত দোনেস্ক শহরের সিগমা শপিং সেন্টারে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। আগুন ধরে যায় পুরো ভবনে। রুশ কর্তৃপক্ষ জানায় হামলাটি ছিল বেসামরিক এলাকায়, যেখানে কোনো সামরিক সরঞ্জাম বা অস্ত্র ছিল না। ঘটনাস্থল থেকে উচ্চ বিস্ফোরক ড্রোনের টুকরো উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। এদিকে গেল 24 ঘন্টায় 72টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এসব অভিযানে 1000-এরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। হামলার পেছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা রয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বাহিনী শনিবার রাশিয়ার উফা শহরে অন্যতম বড় জ্বালানি কেন্দ্রে ড্রোন হামলা চালায়। রাশিয়ার পাল্টা বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় মস্কো। মার্কিন গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, ওয়াশিংটন কয়েক মাস ধরে ইউক্রেনকে রুশ জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানতে তথ্য সরবরাহ করছে।
এদিকে হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের ফোনালাপ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের সহায়তায় আকাশ প্রতিরক্ষা ও দীর্ঘপাল্লার অস্ত্র সক্ষমতা বাড়াতে কাজ চলছে বলে জানান তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার সেন্ট হেলেনা দ্বীপের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। হামলার সময় 4 জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার সময় অনেক মানুষ আশেপাশের দোকান ও ভবনে আশ্রয় নেন। হতাহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এ ঘটনায় স্থানীয় প্রতিনিধি ন্যান্সি মেসে শোক প্রকাশ করেছেন এবং হামলার শিকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মার্কিন প্রশাসনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইলিনয় অঙ্গরাজ্য। শিকাগো শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন বহু মানুষ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়। এদিকে ইলিনয় অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো ন্যাশনাল গার্ড সদস্যরা কোনো ধরনের অভিযান পরিচালনা করতে পারবে না বলে রায় দিয়েছেন আদালত। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বোর্ড ভিউয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন বাসিন্দারা। এ সময় ফেডারেল এজেন্ট ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা সরতে না চাইলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়। নির্দিষ্ট সময়ের আগেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা এই সংঘর্ষে জড়াতে বাধ্য করে। আমাদের চলে যেতে বলে 3 মিনিটের ব্যবধানে কাঁদানে গ্যাস ছোড়ার হুঁশিয়ারি দেয় পুলিশ। এর আগে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন মার্কিন সিনেট সদস্য ও ডেমোক্র্যাট সমর্থক টামি ডার্কওয়ার্থ ও ডিক ডারবিন। ডোনাল্ড ট্রাম্পের দেয়া কঠোর অভিবাসী বিরোধী নীতির সমালোচনাও করেন তারা। আমি এই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি ঘটেছে তা তাদের জানাতে এখানে এসেছি। ভয় এবং ঘৃণা যেভাবে বাড়ছে তা যুক্তরাষ্ট্র বা শিকাগোর পরিচয় নয়। এদিকে ইলিনয় অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো ন্যাশনাল গার্ড সদস্যরা কোনো ধরনের অভিযান পরিচালনা করতে পারবে না বলে রায় দিয়েছেন আদালত। তবে সেনারা সেখানে থাকতে পারবে এবং ফেডারেল নিয়ন্ত্রণেই থাকবে। শনিবার আপিলের রায়ে বলা হয় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর আগে অঙ্গরাজ্য ও স্থানীয় নেতাদের আপত্তি সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু ন্যাশনাল গার্ড সেনা পোর্টল্যান্ড ও শিকাগোতে পাঠানোর চেষ্টা করেছেন। তবে তার সেই চেষ্টাও সাময়িকভাবে প্রতিহত করেছেন ইলিনয় ও অরেগনের ফেডারেল আদালত। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শুল্কারোপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র চীন। ট্যারিফ কার্যকর হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের। 2 দেশের বাণিজ্য দ্বন্দ্বে অস্থির শেয়ার বাজার। বিরোধী আন্দোলনে মাদাগাস্কারের জেনজির পাশে এসে দাঁড়িয়েছে দেশটির সেনাবাহিনীর প্রভাবশালী ইউনিট ক্যাপসাট। বিক্ষোভকারীদের সমর্থনের ঘোষণা দেওয়ার পর রোববার সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় ইউনিটটি। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এখনও দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে। মাদাগাস্কারের রাজনৈতিক পরিস্থিতিতে দেখা দিয়েছে নতুন মোড়। একসময় সেনাবাহিনীর যে প্রভাবশালী ইউনিট প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনাকে গদিতে বসিয়েছিল তারাই আজ তার বিপক্ষে অবস্থান নিয়েছে। রোববার এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর প্রভাবশালী ইউনিট ক্যাপসাট সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়। তাদের দাবি, দেশকে রক্ষার দায়িত্ব ভুলে সেনাবাহিনী একদল চাটুকারে পরিণত হয়েছে, যারা সরকার ও ঊর্ধ্বতনের অন্যায় নির্দেশক মুখ বুজে পালন করে। এর আগে শনিবার ক্যাপসাটের সামরিক কর্মীরা তাদের সহকর্মীদের ঊর্ধ্বতনের আদেশ অনুসরণ বন্ধ করে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানান। এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা অভিযোগ তোলেন অজ্ঞাতনামা শক্তি তাকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এক বিবৃতিতে প্রেসিডেন্টের দফতর জানায় আফ্রিকান দেশটিতে অবৈধ ও জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা চলছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পানি ও বিদ্যুতের তীব্র ঘাটতিতে অতিষ্ঠ হয়ে গত মাসে গর্জে ওঠে দক্ষিণ আফ্রিকার দেশ মাদাগাস্কারের বাসিন্দারা। প্রায় 3 কোটি জনগণের দেশে 2/3 বাড়িতেই নেই বিদ্যুৎ এবং পানি। বাকি 1/3 ঘরেও হর হামেশা দেখা দিচ্ছে অন্তত 8 ঘন্টা টানা লোডশেডিং। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে দেশটিতে দুর্নীতিও আকাশ ছুঁয়েছে। এই অবস্থায় জনগণের তোপের মুখে মন্ত্রিসভা ভেঙে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট। তবে তাতেও দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এখনও রাজপথে অবস্থান করছেন তারা। তাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। চীনের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শুল্ক আরোপের হুমকি দিয়ে চীনকে দমানো যাবে না। তারা বাণিজ্য যুদ্ধ চায় না, তবে একে ভয়ও পায় না। ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকিতে এমন পদক্ষেপ দেশটির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চীনা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি মার্কিন দ্বিচারিতার উদাহরণ বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্র এই হুমকি কার্যকর করলে চীনও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হুমকি আন্তর্জাতিক বাণিজ্যের ন্যায্যতার পরিপন্থী। শুক্রবার ট্রাম্প চীনের বিরল খনিজ রপ্তানিতে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করে, যা আধুনিক প্রযুক্তি পণ্যের জন্য অপরিহার্য। এর জবাবে ট্রাম্প অভিযোগ করেন, চীন বিশ্বকে জিম্মি করে রাখার চেষ্টা করছে। এমনকি তিনি এই মাসের শেষ দিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক থেকেও সরে আসার ইঙ্গিত দেন। তবে পরে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসা করে বলেন, শি একজন বুদ্ধিমান ও শক্ত নেতা। তিনি ইঙ্গিত দেন, চীন যদি বাণিজ্যে অনমনীয় থাকে তাহলে নভেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বড় ধরনের ধস নামে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি মন্তব্য আসন্ন বৈঠকের আগে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল হতে পারে। গেল মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে 3 অঙ্কের শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছিল, কিন্তু এখন আবার উত্তেজনা বাড়ায় দুই দেশের নেতাদের নির্ধারিত বৈঠক হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। চীনা কোস্টগার্ডের বিরুদ্ধে ফিলিপিন্সের মাছ ধরা নৌকা লক্ষ্য করে জলকামান নিক্ষেপের অভিযোগ করেছে ম্যানিলা। স্থানীয় সময় রোববার থিটু দ্বীপের কাছাকাছি ফিলিপিন্সের সরকারি জাহাজ লক্ষ্য করে জলকামান ছোড়ে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ। এরপর সরাসরি ধাক্কা দিয়ে জাহাজটিকে আঘাত করা হয়। ফিলিপিন্সের কোস্টগার্ড জানায়, এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষতিগ্রস্ত জাহাজটি ফিলিপিন্স সরকারের মৎস্য বহরের অংশ, যা স্থানীয় জেলেদের সহায়তা দিয়ে থাকে। ঘটনার ভিডিও প্রকাশ করেছে ফিলিপিন্স কোস্টগার্ড, যেখানে পরে জাহাজটিকে চীনা কোস্টগার্ডের দিক থেকে সরে যেতে দেখা যায়। পেরুর রাজধানী লিমায় অবৈধ আতশবাজির গুদামে বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সন্ধ্যায় সান হুয়ান দে এলাকায় এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি। প্রায় 200 পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল বাহিনী। আন্তর্জাতিক সময়। সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা 2025। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ সভায় অংশ নেবে শতাধিক দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকারি প্রতিনিধি সহ বেসরকারি খাত সংশ্লিষ্টরা। এবারের সভায় মার্কিন শুল্ক সহ বৈশ্বিক অর্থনীতির নানা সমস্যা সমাধানের পথ খুঁজবে অংশ নেওয়া দেশগুলো। IMF এর বাকি ঋণ ছাড়ে বিশেষ জোর দেবে বাংলাদেশ। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা, বাণিজ্যে স্থিতিশীলতা, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত সহ নানা দিক নিয়ে আলোচনা উত্তরণের পথ খুঁজতে পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার।
স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দফতরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। সভায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর সেন্ট্রাল ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্টরা পৌঁছেছেন ওয়াশিংটনে। এবার বিশেষভাবে মার্কিন ট্যারিফ, জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয়, বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর টালমাটাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার, অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থনীতি সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ 12 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী সভায় আইএমএফ এর $550 কোটি ঋণের মধ্যে আরও $200 কোটি ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। আইএমএফ এর বার্ষিক সভার পাশাপাশি V20 খ্যাত ভালনারেবল 20 ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে এবং ওপেক ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জানা গেছে সভায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে $500 কোটি সহায়তার দাবি জানাবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া সাইডলাইনে বৈঠকে বসার কথা রয়েছে অন্য দাতা সংস্থার সঙ্গেও। আইএমএফ এর বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শেষের দিকে। 13 অক্টোবর সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে বিশ্বব্যাংক ও আইএমএফ সদর দপ্তর। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গভীর পাতাল রেল ব্যবস্থা মস্কো মেট্রো। রাশিয়ার রাজধানী মস্কোর মাটির নিচে 300 কিলোমিটারের বেশি বিস্তৃত এই নেটওয়ার্ক পুরো শহরকে এমনভাবে সংযুক্ত করেছে যেন শহরের নিচে আরেকটি শহর। 1935 সালে যাত্রা শুরু করা মস্কো মেট্রো যেন শিল্প, সংস্কৃতি আর ইতিহাসেরও উজ্জ্বল নিদর্শন। মার্বেল, ভাস্কর্য, সোনালী ঝাড়ল্যাম্প আর চিত্রকর্মে সজ্জিত প্রতিটি স্টেশন যেন এক একটি ভূগর্ভস্থ মিউজিয়াম। প্রতিদিন প্রায় 70 লাখ মানুষ এই মেট্রো ব্যবহার করেন। রাশিয়ার মস্কো মেট্রো ঘুরে ওমর ইনানের রিপোর্ট। এ যেন শহরের রক্ত চলাচল ব্যবস্থা, শহরের শিরা উপশিরা, যা দিয়ে অবিরাম চলাচল করছে প্রাণ প্রবাহ। পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশনগুলোর কয়েকটিরই অবস্থান মস্কো মেট্রো ব্যবস্থায়। আলাবিনস্কে স্টেশন 84 মিটার বা 28 তলা ভবনের সমান গভীরে অবস্থিত, আর দস্তয়েভস্কায়া স্টেশন 86 মিটার অর্থাৎ প্রায় 29 তলা ভবন সমান নিচে। অন্য স্টেশনগুলো 6 থেকে 13 তলা ভবন সমান নিচে। মাটির এত গভীরে পৌঁছাতে রয়েছে চলন্ত সিঁড়ি, যেগুলো বিশ্বের দীর্ঘতম চলন্ত সিঁড়িও। এতই দীর্ঘ যে কয়েক মিনিট লেগে যায় স্টেশনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। 1935 সালে যাত্রা শুরু করা মস্কো মেট্রোর স্টেশনগুলোর প্রতিটি দেয়াল যেন এক একটা ইতিহাসের সাক্ষী। 1940 ও 50-এর দশকে নির্মিত অনেক স্টেশনে সোভিয়েত যুগের প্রতীক, ভাস্কর্য ও যুদ্ধ জয়ের চিত্রকর্ম দেখা যায়। বিশেষ করে কিয়েভস্কা স্টেশন সোভিয়েত ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। প্রযুক্তিগত দিক থেকেও মস্কো মেট্রো আধুনিকতার প্রতীক। নতুন ট্রেনগুলোতে রয়েছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্মার্ট ক্যামেরা, শীতাতপ ব্যবস্থা, এমনকি কিছু রুটে এআই চালিত ট্রেনও পরীক্ষাধীন রয়েছে। মস্কোর মেট্রো নেটওয়ার্কের 200টিরও বেশি স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে 70 লাখ যাত্রী যাতায়াত করে। সামনে এই নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। 2030 সালের মধ্যে 50টিরও বেশি নতুন স্টেশন যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়াও পুরো মেট্রো ব্যবস্থাকে পরিবেশ বান্ধব, স্মার্ট ও প্রযুক্তি নির্ভর করারও পরিকল্পনা রয়েছে। ওমর ইনান, সময় সংবাদ, মস্কো, রাশিয়া। ম্যাচ এবার হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ম্যাচটিতে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনি সমর্থকরা। পতাকা, ব্যানার ও পোস্টার হাতে ফিফা ও উয়েফা থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই প্রতিবাদের মাধ্যমে বিক্ষোভকারীরা মূলত ইসরায়েলকে গণহত্যা বন্ধের বার্তা দেয়। এই চিত্রটা নরওয়ের অসলোর উল্লেভাল স্টাডিয়নের সামনে। কারো হাতে পোস্টার, কারো হাতে বিভিন্ন ধরনের ব্যানার, সবার কাছে সাদা, লাল, সবুজ পতাকা। ফিলিস্তিনের পতাকা নিয়ে সবার একত্রিত হওয়ার মূল লক্ষ্য একটাই, ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ফিলিস্তিনিদের ওপর অতর্কিত হামলায় ঝরছে অগণিত প্রাণ। গাজা এক কথায় এখন এক মৃত্যুপুরী। ফিলিস্তিনে এমন গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। সেই প্রতিবাদের কণ্ঠস্বর এবার ধ্বনিত হলো 2026 বিশ্বকাপ বাছাই পর্বের নরওয়ে ও ইসরায়েলের মধ্যকার ম্যাচেও।
ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগেই নরওয়ের ফুটবল থেকে ঘোষণা দেয়া হয় এই ম্যাচের টিকিট বিক্রির লভ্যাংশ দেয়া হবে ফিলিস্তিনিদের জন্য সহায়তা তহবিলে। দলটার বিপক্ষে যখন মাঠে লড়াই করছে নরওয়ে, তখন স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েল বিরোধীরা। গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। ফিফা ও উয়েফা থেকে ইসরায়েলকে বহিষ্কারেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। শুধু স্টেডিয়াম এলাকায় নয়, ফিলিস্তিন সমর্থকরা নরওয়ের সংসদ ভবনের সামনেও দেশটির জার্সি গায়ে পতাকা হাতে প্রতিবাদ সমাবেশ করেন। এই ম্যাচ নরওয়েতে আয়োজনের মাধ্যমে ইসরায়েলের গণহত্যার বিষয়টি তাদের উপলব্ধি করাতেই এমন বিক্ষোভ ও পদযাত্রা করেন সমর্থকরা। যদিও বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেন সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ থেকে শুরু করে আটকও করা হয় কয়েকজনকে। ম্যাচ নির্বিঘ্নে আয়োজনে স্টেডিয়ামে নিরাপত্তাও জোরদার করা হয় এদিন। যদিও স্টেডিয়ামের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের মুখে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও স্টেডিয়ামের ভেতরে অর্থাৎ গ্যালারিতেও ব্যানার পোস্টার উঁচিয়ে ধরেন খেলা দেখতে আসা দর্শকরা। আর এই প্রতিবাদের মাধ্যমে ইসরায়েলি ফুটবলারদের একটাই বার্তা দিতে চায় বিক্ষোভকারীরা, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়েই তারা মাঠে নামে এদিন। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি কাতারের মধ্যস্থতায় হামলা বন্ধে রাজি আফগানিস্তান। সংঘাতের পর প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। 200-র বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি। অস্ত্রবিরতি চুক্তির পর গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধে আজ মিশরের শান্তি সম্মেলন। যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। উপত্যকায় হামাস ও স্থানীয় গোষ্ঠীর সংঘর্ষ। এবং রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার আক্রমণ সক্ষমতা চায় কিয়েভ। জেলেনস্কি ট্রাম্প ফোন আলাপ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন তুষার আহমেদ ইমন। ধন্যবাদ রোজা। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়।